নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর ম্যাথের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 15-র প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একেরটা বলেছে 9/13 একটি, এতে বলেছে স্বাভাবিক সংখ্যা, বিতে বলেছে পূর্ণ সংখ্যা, সিতে বলেছে মূলদ সংখ্যা, ডিতে বলেছে অখণ্ড সংখ্যা। তাহলে প্রথমে আমাদের এগুলো কাকে বলে সেগুলো জেনে নিতে হবে। স্বাভাবিক সংখ্যা কাকে বলে? স্বাভাবিক সংখ্যা মানে যে সমস্ত সংখ্যা দিয়ে আমরা প্রত্যেক দিনের যে ক্যালকুলেশন করি সেইগুলো, মানে এরকম ভগ্নাংশ আকারে হবে না। যেমন ধরো 2, 3, 4, 5 এইগুলো হচ্ছে সব স্বাভাবিক সংখ্যা। আর অখণ্ড সংখ্যা কি? অখণ্ড সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যার যে সমষ্টি সেগুলোকে একসঙ্গে বলছে অখণ্ড সংখ্যা, যেখানে হচ্ছে শূন্যটাও উপস্থিত। ঠিক আছে, মানে শূন্য থেকে শুরু করে যত সংখ্যা আছে স্বাভাবিক সংখ্যা সেই টোটালটাকে বলা হচ্ছে অখণ্ড সংখ্যা। পূর্ণ সংখ্যা তাহলে কি না? পূর্ণ সংখ্যা মানে হচ্ছে শূন্য সহ যত হচ্ছে নেগেটিভ সংখ্যা, পজিটিভ সংখ্যা। নেগেটিভ সংখ্যা মানে হচ্ছে ঋণাত্মক সংখ্যা, আর হচ্ছে পজিটিভ সংখ্যা মানে হচ্ছে ধনাত্মক সংখ্যা। ঠিক আছে, অখণ্ড মানে এইরকমভাবে থাকবে না, সে 1, 2, 3, 4 এরকমভাবে থাকবে। তার মানে হচ্ছে ধরো -1, -2, -3 এরকম করে, তারপরে 1, 2, 3, 4। ঠিক আছে, শূন্য সবগুলোই হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা কি? মূলদ সংখ্যা হচ্ছে যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে q ≠ 0। তাহলে দেখো 9/13 হচ্ছে p/q আকারে প্রকাশ করা হয়েছে, যেখানে q হচ্ছে 0 নয়। তাহলে এইটার সঠিক অপশানটা হবে হচ্ছে সি এরটা, অর্থাৎ মূলদ সংখ্যা। পরে 1/2 বলেছে 25, 64, 27, 216 এদের মধ্যে পূর্ণগণ নয় এরূপ সংখ্যাটি হলো। এতে বলেছে 216, বিতে বলেছে 27, সিতে বলেছে 64, ডিতে বলেছে 25। তাহলে এই যে সংখ্যাগুলো আমাদের দিয়েছে এইগুলোর যদি আমরা ঘনফল বের করি, মানে আমরা যদি কিউব রুট করি, তাহলে বুঝতে পেরে যাব যে এগুলোর মধ্যে কোনটা পূর্ণঘন সংখ্যা নয়। 216 কিউব রুট করি তাহলে আমরা কত পাচ্ছি? 6, কারণ 6 × 6 × 6 মানে 6-এর কিউব মানে হচ্ছে 216। 27-এর কিউব রুট করলে আমরা কত পাবো? 3, 3 × 3 × 3 করলে পাই হচ্ছে 27। 64-র যদি আমরা কিউব রুট করি তাহলে কত পাবো? আমরা পাবো হচ্ছে 4, কারণ হচ্ছে 4 × 4 × 4 করলে হয় হচ্ছে 64। কিন্তু 25-এর যদি কিউব রুট করি কিউব রুট হবে না। 25 মানে কি? 5 × 5, তাহলে একটা 5-এর কমতির কারণে এটা হচ্ছে কিউব রুট করা যাবে না, তাহলে এটা পূর্ণঘন সংখ্যা নয়। তাহলে পূর্ণঘন সংখ্যা নয় যেটা, সেটা হচ্ছে অপশান ডি 25। পরে 2 বলেছে শূন্যস্থান পূরণ করো। একেরটা বলেছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ সমদ্বিখণ্ডিত করে। উত্তরটা হচ্ছে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এবারে 2-এরটা বলেছে -3/8 সঙ্গে ড্যাশ গুণ করলে 1 পাওয়া যাবে। তো চলো দেখি এটা কিভাবে হচ্ছে। তাহলে এই অঙ্কটার জন্য আমি ধরে নেব হচ্ছে, ধরি সংখ্যাটি = x। তাহলে এই কোশ্চেনটা অনুসারে আমি কি লিখতে পাচ্ছি? -3/8 × x = 1। তাহলে x এর মান কীভাবে পাবো? এটাকে ওদিকে পাঠাবো, তাহলে এটা ঘুরে যাবে, আর হচ্ছে চিহ্নটা একই থাকবে, জাস্ট এটা ঘুরে যাবে। তাহলে এটা কত হবে? -8/3। তাহলে আমি যদি -3/8 সঙ্গে যদি -8/3 গুণ করি তাহলে হচ্ছে 1 পাবো। তাহলে আমার অ্যান্সারটা হবে হচ্ছে -8/3। 3-এরটা বলেছে একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর পূরক কোণ হতে পারে। দেখো উক্তিটা হচ্ছে মিথ্যা হবে, কারণ দেখো একটা সূক্ষ্মকোণ ধরো হচ্ছে আমি ধরলাম 80 ডিগ্রি। ঠিক আছে, সূক্ষ্মকোণ মানে কি? যে কোণটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে কম,
সেই কোণগুলোকে বলা হচ্ছে সূক্ষ্মকোণ। ঠিক আছে, একটা ধরলাম 80 ডিগ্রি। স্থূলকোণ মানে কি? স্থূলকোণ মানে হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বেশি হবে যে কোণটা, আর 180-র চেয়ে কম হবে। তাহলে এটা সাথে ধরো আর একটা স্থূলকোণ ধরছি আমি, কত, 91। তাহলে এই দুটো পূরক কোণ বার করতে গেলে তাহলে এই দুটো যোগ করে দেখবো কত হচ্ছে। তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে, 8 8 16, 16 থেকে আরও এক বেশি, তার মানে হচ্ছে 17, 171 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা তো পূরক কোণ হচ্ছে না, তাহলে উক্তিটা হবে হচ্ছে মিথ্যা। এবারে 3-এর 2-এরটা বলেছে একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 64 মাইনাস এক্স স্কোয়ার বর্গ একক হলে এর দৈর্ঘ্য 8 প্লাস এক্স একক। চলো দেখি এটা কীভাবে। আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলায় ফেলে করব। তাহলে 64 মাইনাস এক্স স্কোয়ারকে কী লিখতে পারি, 8-এর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা লিখতে পারি। তাহলে এটাকে এবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখবো। তাহলে 8 প্লাস এক্স ইন্টু 8 মাইনাস এক্স, বড়োটা হয় হচ্ছে দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে হচ্ছে 8 প্লাস এক্সটা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে দেখো আমাদের প্রশ্নে কি বলেছিল যে দৈর্ঘ্য হবে 8 এক্স একক, তাহলে হচ্ছে আমাদের উক্তিটা সত্য। তাহলে ঠিকই আছে। পরে 4-এরটা বলেছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে সূত্রের সাহায্যে 99 এর কিউব এর মান নির্ণয় করো। তাহলে 99 কিউবকে আমরা কীভাবে লিখতে পারি, 100 মাইনাস 1 এর হোল কিউব। এবারে হচ্ছে এ মাইনাস বি এর হোল কিউবের সূত্র পড়বে। তাহলে এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, এটা হচ্ছে আমার ফর্মুলা। এবারে হচ্ছে এখানে এ মানে হচ্ছে 100 আর বি মানে হচ্ছে 1, সেই অনুযায়ী বসালাম মানগুলো। তাহলে 100 কিউব মাইনাস 3 ইন্টু 100 স্কোয়ার ইন্টু 1 প্লাস 3 ইন্টু 100 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 1-এর কিউব। তাহলে 100 কিউব করলে হয় হচ্ছে 10 লক্ষ মাইনাস 3 ইন্টু এটা স্কোয়ার করলে হয় 10,000 প্লাস 1 স্কোয়ার মানে 1, 3 ইন্টু 1 3, 3 ইন্টু 100 মাইনাস 1-এর কিউব মানে 1। তাহলে এখান থেকে লিখছে হচ্ছে 10 লাখ মাইনাস 30,000 প্লাস 300 মাইনাস 1। তাহলে 10 লাখ থেকে 30,000 বাদ দিলে হয় 9,70,000, 300 থেকে 1 বাদ দিলে হয় 299। তাহলে 9,70,000 যুক্ত 299, তাহলে সেখান থেকে আমার ফাইনাল অ্যান্সারটা হচ্ছে এইটা 9,70,299। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবারে 4-এর 2-এরটা বলেছে কোন কোন কোণগুলি পরস্পর সম্পূরক কোণ তা লেখো। অনেকগুলো কোণ বলেছে, দেখো 47 ডিগ্রি, 58 ডিগ্রি, তারপরে বলেছে 69 ডিগ্রি, 75 ডিগ্রি, তারপরে বলেছে 133 ডিগ্রি, 105 ডিগ্রি, তারপরে বলেছে 122 ডিগ্রি, 125 ডিগ্রি। আমাদের যে কোণগুলো দেওয়া আছে সেগুলো যোগ করে দেখতে হবে ওগুলো 180 হচ্ছে কিনা। যদি যোগ করে দেখি 180 হচ্ছে তাহলে ওটা সম্পূরক হবে, আর যদি যোগ করে দেখি 180 হচ্ছে না তাহলে সম্পূরক হবে না। তো প্রথমটা দেখো যোগ করলে হচ্ছে 180, তাহলে ওটা সম্পূরক। দ্বিতীয়টা যোগ করলেও 180 হচ্ছে, ওটাও সম্পূরক তাহলে। আর 3 নম্বরটাও যোগ করলে দেখো 180 হচ্ছে, তাহলে ওটাও সম্পূরক। তাহলে এখানে সবগুলোই হচ্ছে সম্পূরক। পরে 4-এর 3-এ বলেছে গুণফল নির্ণয় করো 1 প্লাস 5x ইন্টু 4 মাইনাস 3x। অঙ্কটা লিখলাম। এবারে হচ্ছে 1-এর সঙ্গে একবার এটাকে গুণ করব, তারপরে হচ্ছে আবার প্লাস 5x এর সঙ্গে একবার এটাকে গুণ করব, সেটাই লিখলাম। 1 ইন্টু 4 মাইনাস 3x প্লাস 5x ইন্টু 4 মাইনাস 3x। এটা গুণ করব, 1 4 4, তারপর 1-এর সঙ্গে মাইনাস 3x গুণ করলে হয় মাইনাস 3x প্লাস 5x এর সঙ্গে 4 গুণ করলে হয় কত, প্লাস 5x এর সঙ্গে 4 গুণ করলে হচ্ছে প্লাস 20x, আর হচ্ছে প্লাস 5x এর সঙ্গে মাইনাস 3x গুণ করলে কত হচ্ছে 5 3 15, x x গুণ করলে x স্কোয়ার, আর হচ্ছে প্লাসে মাইনাসে গুণ করলে হয় মাইনাস, এই জন্য মাইনাস। এইটার ক্যালকুলেশান করব এই দুটো। তাহলে 4 দেখো
বড় চিহ্নটা প্রাধান্য পেয়ে তাহলে সেটা বসলো, আলটিমেটলি এদের ভিতরে বিয়োগ হলো, তাহলে 17x মাইনাস 15x², এটা হয়ে গেল আমার অ্যান্সার। পরে 4 বলেছে সমাধান করো 4x মাইনাস 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 9 মাইনাস 4x। অঙ্কটা লিখলাম, এক্সগুলোকে একদিকে নিয়ে এলাম, তাহলে 4x, তারপর এটাকে নিয়ে এলাম প্লাস 4x মাইনাস 2x, 3টাকে ওদিকে পাঠালাম 9 মাইনাস 3, তাহলে হচ্ছে 8x মাইনাস 2x ইজ ইকুয়াল টু 6, তো সেখান থেকে লিখতে পারছি হচ্ছে 6x ইজ ইকুয়াল টু 6, 6টাকে দিকে পাঠালাম, তাহলে x ইজ ইকুয়াল টু 6 ডিভাইডেড বাই 6, কাটাকাটি হলো, তাহলে x ইজ ইকুয়াল টু 1, এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবারে 5 বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে একটা বাড়ির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 7.2 মিটার, 5.5 মিটার ও 4.2 মিটার। ঘরে 3 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া একটি দরজা এবং 2.25 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া মাপের দুটো জানালা আছে। দরজা ও জানালা বাদে ভেতরের 4 দেয়ালের ক্ষেত্রফল নির্ণয় করো। কে দেওয়া তথ্যগুলো আমি একবার লিখে নেব। একটা বাড়ির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে, সেগুলো লিখে নিলাম। তাহলে এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থেকে ক্ষেত্রফল বের করার নিয়ম কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে সেই অনুযায়ী যেগুলো মান দেওয়া আছে সেগুলো বসালাম। তাহলে 2 ইন্টু 7.2 প্লাস 5.5 ইন্টু 4.2, তাহলে এখান থেকে ক্যালকুলেশান করলে পাচ্ছি হচ্ছে 106.68 বর্গমিটার। এবারে বলেছে দেখো প্রশ্নে ঘরে 3 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া একটা দরজা আছে। তাহলে সেই দরজাটার ক্ষেত্রফলটা আমি বের করে নেব। তাহলে হচ্ছে 3 ইন্টু 1.8 বর্গমিটার, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 5.4 বর্গমিটার। এটা মানে কি? এটা মানে হচ্ছে এক প্রকার হচ্ছে আয়তক্ষেত্রই ধরে নাও দরজাটা। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কীভাবে বের করি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, সেইটা হিসাবে করা হয়েছে। ঠিক আছে, এবারে বলেছে যে ঘরে 2.25 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া মাপের 2টি জানলা আছে। তাহলে ক্ষেত্রফল কীভাবে বার করব? জানলাগুলো আয়তক্ষেত্রাকার, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবার যেহেতু দুটো জানলার বের করতে হবে সেই জন্য 2 গুণ করলাম ক্ষেত্রফলের সঙ্গে। তাহলে একেবারে লিখছি 2 ইন্টু দৈর্ঘ্য 2.25 ইন্টু প্রস্থ হচ্ছে 1.8 বর্গমিটার। তাহলে এইটা ক্যালকুলেশান করলে হয় 8.1 বর্গমিটার। তাহলে 4 দেয়ালের ক্ষেত্রফল কীভাবে পাবো? তাহলে টোটাল যে আমার ক্ষেত্রফলটা বেরিয়েছিল বাড়ির ক্ষেত্রফল, সেটা থেকে যদি দরজা আর জানালার ক্ষেত্রফলের যোগফল বাদ দিই তাহলে ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে সেটাই করেছি। এটা হচ্ছে ঘরের মানে হচ্ছে বাড়িটার ক্ষেত্রফল, এটা হচ্ছে দরজার ক্ষেত্রফল, আর এটা হচ্ছে দুটো জানলার টোটাল ক্ষেত্রফল। তাহলে এবার ক্যালকুলেশান করলাম, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 93.18 বর্গমিটার। তাহলে অতএব ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল হচ্ছে 93.18 বর্গমিটার। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবারে 5 দিয়ে বলেছে 1 3 ও 3 5 মধ্যে 5টি মূলদ সংখ্যা লেখো। মানে আমরা সেই 9 ফর্মুলাটা লাগাবো, যেখানে হচ্ছে ওই সূত্রটার একটাই কন্ডিশান, যেখানে হচ্ছে ওয়াইটা এক্সের থেকে বড়। তাহলে হচ্ছে আমার যে দুটো সংখ্যার ভিতরে মূলদ সংখ্যা বের করতে দেবে তার মধ্যে বড়টা হবে হচ্ছে ওয়াই আর ছোটোটা হবে হচ্ছে এক্স। এখানে হচ্ছে 3 5টা হচ্ছে বড়, তাহলে সেটা হবে ওয়াই, আর 1 3টা হচ্ছে ছোট, তাহলে সেটা হবে এক্স। আর ডি বার করার ফর্মুলাটা কি? ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড বাই n প্লাস 1। n মানে হচ্ছে যটা মূলদ সংখ্যা বলবে সেই সংখ্যাটা, এখানে 5টা চেয়েছে তাহলে 5। ঠিক আছে, এইভাবে তাহলে এক্স প্লাস ডি, এক্স প্লাস 2d, এক্স প্লাস 3d, এক্স প্লাস 4d, এক্স প্লাস 5d এরকমভাবে n সংখ্যক বের করা যাবে। আমাদের এখানে 5টা বলেছে, তাহলে এই 5টার বের করতে হবে। তাহলে অঙ্কের সুবিধার্থে আগে আমি ডি এর মানটা কত হচ্ছে সেটা আগে আমি বের করে নেব। তাহলে এই ফর্মুলা অনুযায়ী মান বসালাম, বসিয়ে দেখো ক্যালকুলেশান করেছি।
5 আর 3 লসাগু হচ্ছে 15, 15 বসালাম, তাহলে হচ্ছে 5 3 15, তার জন্য এখানে 3 গুণ হয়েছে, আর 3 5 15, একের সঙ্গে 5 গুণ হয়েছে, তাহলে 9 - 5 ডিভাইডেড বাই 15। আর এখানে হচ্ছে মূলদ সংখ্যা হচ্ছে 5টা চেয়েছে, সেই জন্য 5 বসেছে, 5 5 1 6, তাহলে উপরে হচ্ছে 4 15 ডিভাইডেড বাই 6। এবার হচ্ছে 6টা উপরে 4-এর সঙ্গে গুণ হবে, তাহলে ডি = 4 × 6 ডিভাইড বাই 15। 3 দিয়ে কাটলাম, 3 × 6 3 5 15, তাহলে ডি এর মান হচ্ছে 8-এর 5। এবার এই ডি এর মানটা প্রত্যেকটা x + d, x + 2d, x + 3d, x + 4d, x + 5d সব জায়গায় বসিয়ে ক্যালকুলেশন করব। x এর মান বলেছে 1-এর 3 বসালাম, 8-এর 5, 3 5 15 লসাগু, তাহলে এর সঙ্গে 5 গুণ হবে, এর সঙ্গে 3 গুণ হবে, করেছি, ঠিক আছে। তাহলে প্রথম যে আমার মূলদ সংখ্যাটা সেটা বেরিয়েছে 29/15। এই ছোট ছোট ক্যালকুলেশনগুলো আর বেকার বলে ভিডিওটা আমি বড় করছি না, আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো। x + 2d, এবার এখানে d এর মানটা বসিয়েছি, তার সঙ্গে 2 গুণ হবে, এখানে আলটিমেটলি হচ্ছে মানে এটা এরকম হচ্ছে আছে, মানে 2 এর সঙ্গে 8 গুণ হবে, তাহলে 2 × 16 ডিভাইড বাই 5 লসাগু হয়েছে, এর সঙ্গে 5 গুণ, এর সঙ্গে 3 গুণ, 16 3 48 হয়। তাহলে এটা যেটা সেকেন্ড মূলদ সংখ্যাটা আমার বেরিয়েছে সেটা হচ্ছে 53/15। এবার হচ্ছে x + 3d, d এর যে মান তার সঙ্গে 3 গুণ হবে, x এর মান বসবে, এটা আলটিমেটলি 3-এর সঙ্গে 8-এর গুণ হচ্ছে, ঠিক আছে, 15, তাহলে এর সঙ্গে 5 গুণ হবে, আর এর সঙ্গে 3 গুণ হবে, 24 3 72 হয়, যোগ করে তাহলে আমার যে 3 নম্বর মূলদ সংখ্যাটা সেটা হচ্ছে 77/15। এবার 4 নম্বর মূলদ সংখ্যাটা বের করব, তাহলে 1/3 প্লাস 4-এর সঙ্গে হচ্ছে ডি এর মানটা গুণ হবে, আলটিমেটলি এটা হচ্ছে 4-এর সঙ্গে 8 গুণ হচ্ছে, তাহলে 1-এর 3 প্লাস 32/5, 3 5 15 লসাগু, তাহলে 1-এর সঙ্গে 5 গুণ, 32-এর সঙ্গে 3 গুণ হবে, তাহলে 32-এর সঙ্গে 3 গুণ করলে হয় 96। তাহলে আমার যে 4 নম্বর মূলদ সংখ্যাটা সেটা হচ্ছে 101/15। এবার 5 নম্বর মূলদ সংখ্যাটা বের করার জন্য 5-এর সঙ্গে 8-এর 5 গুণ করব, মানে হচ্ছে ডি এর মানটা এখানে বসিয়েছি, তাহলে 5 5 ক্যান্সেল আউট হলো, তাহলে হচ্ছে 1-এর 3 প্লাস 8, তাহলে কিছু নেই মানে এর তলায় 1 আছে, তাহলে লসাগু হবে হচ্ছে 3, তাহলে হচ্ছে 8-এর সঙ্গে 3 গুণ হবে, তাহলে 1 প্লাস 3 × 24, তার মানে হচ্ছে 5 নম্বর যে মূলদ সংখ্যাটা সেটা হচ্ছে 25/3। তাহলে আমরা 5টা মূলদ সংখ্যা পেলাম, 29/15, 53/15, 77/15, 101/15 আর 25/3। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 6 বলেছে যে কোনো একটা প্রশ্নের উত্তর দাও। 6-এর 1-এ বলেছে ভাগ করো 2a⁴ মাইনাস a³ - 2a² প্লাস 5a মাইনাস 1 ডিভাইডেড বাই 2a² প্লাস a মাইনাস 3। তাহলে আমরা ভাগ করেছি 2a² প্লাস a মাইনাস 3কে 2a⁴ মাইনাস a³ - 2a² প্লাস 5a মাইনাস 1 দিয়ে। তাহলে আমাকে দেখতে হবে যে 2a⁴ এর সঙ্গে কত গুণ করলে আসবে, তাহলে এর সঙ্গে যদি আমি a² গুণ করি তাহলে 2a⁴ আসবে, গুণ করে বসালাম, তাহলে a² এর সঙ্গে a গুণ করলে হয় a³ বসালাম, আর হচ্ছে a² এর সঙ্গে -3 গুণ করলে হয় -3a², চিহ্নের পরিবর্তন ঘটালাম, এটা বাদ চলে গেল। তারপরে হচ্ছে এটা আলটিমেটলি হচ্ছে দেখো দুটোই সেম সাইন, তাহলে হচ্ছে এটা যোগ হবে, আর চিহ্নটা মাইনাসই হবে, মাইনাসের সঙ্গে মাইনাস যোগ হচ্ছে, তাহলে মাইনাসই হচ্ছে, তাহলে -2a³। আর এটা হচ্ছে আবার চিহ্নের পরিবর্তন ঘটালে তাহলে বড় চিহ্ন প্রাধান্য পাবে, তাহলে বড় চিহ্ন বসলো, আলটিমেটলি এদের ভিতরে বিয়োগ হবে, তাহলে a², তারপর এটাকে নামালাম। এবারে আমাকে দেখতে হবে যে এটার সঙ্গে কত গুণ করলে আমি -2a³ পাবো। আমি যদি -a গুণ করি তাহলে পাচ্ছি, তাহলে এর সঙ্গে -a গুণ করলে 2a³, তাহলে -এর সঙ্গে +a গুণ করলে পাবো হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস গুণ করলে হয়, আর a গুণ করলে a²। এবার হচ্ছে -3-এর সঙ্গে -a গুণ করলে কি হয়, মাইনাসে গুণ করলে প্লাস হয়, আর 3a হচ্ছে। তাহলে এবার চিহ্নের পরিবর্তন ঘটালাম, তাহলে এটা ক্যান্সেল আউট হলো। এটাও হচ্ছে, এটা একটুখানি ভুল
করা হয়ে গেছে, এটা হচ্ছে কাটবে না, ঠিক আছে। চিহ্নের পরিবর্তন ঘটালে এটা তাহলে কী হবে, 2a² হবে, ঠিক আছে। এবারে তারপর দেখো এইটা হচ্ছে তাহলে বড় চিহ্ন প্রায়োরিটি মানে প্রাধান্য পাচ্ছে, তাহলে এটা প্লাস হলো, আলটিমেটলি এদের ভিতরে বিয়োগ হয়ে তাহলে এটা 2a-1। এবার আমি কি করলে মানে কি গুণ করলে 2a² পাবো, আমি যদি +1 গুণ করি তাহলে পাচ্ছি, দেখো তাহলে +1 গুণ করে এটা লিখলাম 2a², ঠিক আছে। তারপরে হচ্ছে একের সঙ্গে গুণ করলে +a, তারপর -3-এর সঙ্গে +1 গুণ করছি, তার মানে হচ্ছে -3। তাহলে এবারে হচ্ছে চিহ্নের পরিবর্তন ঘটাবো, তাহলে এটা মাইনাস হলো, এটা প্লাস ছিল, এটা মাইনাস হলো, এটা মাইনাস ছিল, এটা প্লাস হলো, এটা কেটে গেল। এটা হচ্ছে মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস, এটা প্লাস হয়েছে, ঠিক আছে। মাইনাস ছিল, এটা প্লাস হয়েছে, এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়েছে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি হচ্ছে বড় চিহ্ন প্রাধান্য পেল, তার মানে প্লাস, আর এটার হচ্ছে বিয়োগ হবে, তাহলে এ হবে। আর এটা হবে হচ্ছে বড় চিহ্ন প্রাধান্য, তাহলে প্লাস, আর আলটিমেটলি এদের ভিতরে বিয়োগ হবে, তাহলে হচ্ছে এইটা। তাহলে আমার ভাগফলটা কি হবে, ভাগফলটা একবার লিখে দিই। ভাগফলটা হবে হচ্ছে a² - a +1, আর ভাগ শেষটা হবে হচ্ছে a+2। এটা হলো আমার অ্যান্সার। এবারে 6-এর 2-এরটা বলেছে 2a - 2/a + 1 = 0 হলে a³ - 1/a³ + 2 এর মান নির্ণয় করো। a³ - 1/a³ + 2, এখানে সেই আমি কিউবের ফর্মুলা ফেলবো, a³ - b³, তাহলে সেখানে আমার কাজে লাগবে কি, a - b, এটা কাজে লাগবে। তাহলে সেইটা আমি এখান থেকে ওই যে a - b এর যে মানটা সেটা আমি এইখান থেকে বের করে নেব। তাহলে এখান থেকে প্রথমে কি করব, এখানে একটা স্টেপ জাম্প আছে দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে করব হচ্ছে 2a - 2/a, এটা বা, ঠিক আছে, = -1, ঠিক আছে। তারপরের লাইন হচ্ছে এইটা। এবার এখান থেকে 2 কমন নেব, যেহেতু জায়গাতেই 2 আছে, তাহলে 2 কমন নিয়ে লিখলাম a - 1/a = -1। এবার 2টাকে দিকে পাঠাবো, তাহলে a - 1/a এর মান পেয়ে গেলাম -1/2, ঠিক আছে। এবারে হচ্ছে এইটা ফর্মুলায় ফেলবো, তার সঙ্গে +2 লিখব, ঠিক আছে। তাহলে a³ - b³ এর ফর্মুলা কি, a - b এর হোল কিউব + 3ab × a - b, ঠিক আছে। এখানেও একটা স্টেপ জাম্প আছে, আমি তোমাদের দেখাচ্ছি। এখানে হচ্ছে এটা হচ্ছে a আর bটা হচ্ছে কিন্তু 1/a, ঠিক আছে। তাহলে যেটা স্টেপ জাম্প হয়েছে সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। 3ab, এ মানে কত, a³ × 1/a³, তার সঙ্গে হচ্ছে a - b মানে হচ্ছে a - 1/a + 2, এটা কেটে যাচ্ছে। এইটার পরের লাইন হচ্ছে এইটা, ঠিক আছে। a - 1/a এর হোল কিউব + 3 × a - 1/a + 2। এবারে হচ্ছে এটার মান জানি, -1/2 বসিয়ে দিলাম, তাহলে -1/2 এর হোল কিউব + 3 × -1/2 + 2, তাহলে -1/2 এর হোল কিউব হচ্ছে -1/8 মাইনাস, এবারে 3 × -1/2 মানে হচ্ছে -3/2 + 2। এই দুটো লসাগু করব, 8 আর 2 লসাগু করলে হচ্ছে 8 হয়, দেখিয়ে দিচ্ছি। দেখো কত হচ্ছে, 8। তাহলে 8 একে 8, তাহলে এর সঙ্গে 1 গুণ হবে, আর হচ্ছে 2 4 8, তাহলে 3 এর সঙ্গে 4 গুণ হবে, তাহলে -1 - 12 / 8 + 2। তাহলে সেখান থেকে লিখছি হচ্ছে বড় চিহ্ন প্রাধান্য
আগে তাহলে মাইনাস হলো, আলটিমেটলি এদের ভিতরে হচ্ছে হবে যোগ, তাহলে হবে হচ্ছে -13 ডিভাইডেড বাই 8 প্লাস 2, কিছু নেই মানে 1, 8 আর 1-এর লসাগু করলে 8 হয়, ঠিক আছে। তাহলে হচ্ছে তাহলে এটার সঙ্গে হচ্ছে 8 গুণ হবে, তাহলে 2 8 16, এখানেও একটা স্টেপ জাম্প আছে, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। 8 লসাগু হবে, তারপরে হচ্ছে -13 প্লাস 2 ইন্টু 8, ঠিক আছে। তারপরেও আরেকটা স্টেপ করা যায়, করে দিচ্ছি, -13 প্লাস 16 ডিভাইডেড বাই 8। এবার এটা যেহেতু বড়, এটাকে সামনে নিয়ে গেছে, তাহলে 16 - 13 ডিভাইড বাই 8, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 3-এর 8। এটা হয়ে গেল আমার ফাইনাল অ্যান্সার। 7-এরটা বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো যে কোনো একটি। 7-এর 1-এরটা বলেছে 16 a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার কিউব প্লাস 54 a y কিউব। অঙ্কটা লিখলাম, লেখার পরে হচ্ছে দেখো এখান থেকে 2a কমন যাবে, তাহলে কমন নিলাম, কমন নিয়ে সেখান থেকে কী পাচ্ছি 8 a কিউব x কিউব প্লাস 27 y কিউব। এবারে দেখো এটা মানে আবার কি লিখতে পারি, এটা মানে আমি তো এটা লিখতে পারি, মানে এটা আরেকটা স্টেপ করা যায়, করে দিচ্ছি। 2 = 2 কিউব a কিউব x কিউব প্লাস 27 মানে কত 3-এর কিউব 3 কিউব y কিউব। এটা করে যায় তো, সবার মাথায় যদি কিউব থাকে তাহলে কমন নিয়ে একেবারে বাইরে হোল কিউব হিসাবে ধরা যায়, তো সেটাই করেছি। তাহলে 2a ইন্টু সেকেন্ড ব্র্যাকেট, এটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 2a x-এর হোল কিউব প্লাস 3y এর হোল কিউব সেকেন্ড ব্র্যাকেট শেষ। এবার হচ্ছে a কিউব প্লাস b কিউব, তাহলে হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, ঠিক আছে। এখানেও একটা স্টেপ জাম্প আছে, একটা স্টেপ তাহলে তোমাদের করে দেখিয়ে দিই। আচ্ছা, এখানে এটা হচ্ছে 2x আর বিটা হচ্ছে 3y, ঠিক আছে। a প্লাস বি 2x প্লাস 3y ইন্টু a স্কোয়ার, a স্কোয়ার মানে হচ্ছে 2ax-এর হোল স্কোয়ার, এটাকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর নাও, মাইনাস এবি, এবি মানে হচ্ছে 2ax ইন্টু 3y, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে 3y এর হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট শেষ। তারপরের লাইন হচ্ছে এইটা, ঠিক আছে, 2a সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, এটা আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, তাহলে 2ax প্লাস 3y ইন্টু 4, এটা মানে কত 4 a স্কোয়ার এক্স স্কোয়ার, এটা মানে কত হচ্ছে 3 মানে 6 a এক্স ওয়াই, এটা মানে কত হচ্ছে, এটা মানে হচ্ছে 3 স্কোয়ার মানে 9 আর y স্কোয়ার। হয়ে গেল আমার অ্যান্সার। 7-এর 2-এরটা বলেছে দেখো 3 প্লাস 2a মাইনাস a স্কোয়ার, তাহলে অঙ্কটা লিখলাম, এটা 7-এর 2-এর অঙ্ক, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে এর মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করব, মানে মধ্য সহগ বিশ্লেষণ, ঠিক আছে। তাহলে 2 আমি কিভাবে পাবো সেটা আমাকে চিন্তা করতে হবে। 3 - 1 করলে 2 পাবো, তাহলে 3 প্লাস 3 - 1 ইন্টু a মাইনাস a স্কোয়ার, তাহলে এখান থেকে কী লিখতে পারি 3 প্লাস 3a মানে এর সঙ্গে 3 গুণ, তারপর এর সঙ্গে -1 গুণ করলে হচ্ছে -a বা 1a লিখতে পারো, যে কোনো ইচ্ছা, মাইনাস a স্কোয়ার। এটা হচ্ছে কমন নিতে যাতে বোঝার সুবিধা হয় সেই জন্য এইভাবে লেখা হয়েছে। এবার হচ্ছে এখান থেকে 3 কমন যাবে, তাহলে 1 প্লাস a, এখান থেকে দেখো -a কমন যাবে, তাহলে 1 প্লাস a, তাহলে হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার কি হচ্ছে 1 প্লাস a ইন্টু 3 মাইনাস a, বা এটাকে এইভাবে লিখতে পারো একটু সুন্দরভাবে, 1 প্লাস এটা একটু দেখতে বাজে লাগে, তাহলে a প্লাস 1 ইন্টু 3 মাইনাস a, এই হয়ে গেল আমার ফাইনাল অ্যান্সার। দেখো 8-এরটা বলেছে একটি মডেল তৈরি করতে উপকরণ খরচের তালিকা নিম্নরূপ। উপকরণ বলছে আর্ট পেপার, স্কেচ পেন, কাঁচি, রঙিন ফিতে, পিচবোর্ড। খরচ সব টাকায় দেওয়া আছে, 9 টাকা, 12 টাকা, 25 টাকা, 6 টাকা, 8 টাকা। তথ্যগুলো একটি পাইচিত্র তৈরি করো। এই অঙ্কটা অনেকবার তোমাদের পড়ছে,
এই অঙ্কটা আমরা মডেল 3-এর 4-এর অথবায় সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা প্লিজ এই ভিডিও ডেসক্রিপশানে যাও, দেখবে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে দেখো মডেল 3-এর সলিউশনের ভিডিওটা আছে, সেখানে গিয়ে 4-এর অথবায় চলে যাও, দেখবে অঙ্কটা সুন্দর করে বুঝিয়ে করে দেওয়া আছে, সেখান থেকে একটু করে নিও। এবারে 9-এ বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একে বলেছে স্কেল ও কম্পাসের সাহায্যে 120 ডিগ্রি কোণ অঙ্কন করো এবং স্কেল ও চাঁদার সাহায্যে সন্নিহিত কোণ আঁকো যার কোণ দুটির মান হচ্ছে 73 ডিগ্রি আর 63 ডিগ্রি। আগে আমি স্কেল পেন্সিলের সাহায্যে যে কোনো একটা মান নিয়ে নেব, নাম দেবো bx। তারপর বি বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটাটা বসিয়ে প্রথমে একটা বৃত্তচাপ অঙ্কন করব। তারপর এখানে সেই সেম কাঁটার মাপ নিয়ে এখানে হচ্ছে পেন্সিল কম্পাসের কাঁটা বসাবো, এখানে পেন্সিল দিয়ে একটা বৃত্তচাপ টানবো। তারপর এখানে আবার পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে এইখানে হচ্ছে পেন্সিল দিয়ে একটা বৃত্তচাপ টানবো। এইটা হচ্ছে আমার 60 আর এইটা হচ্ছে 120। তাহলে এবারে হচ্ছে এটা যুক্ত করে দেবো। তাহলে আমরা সেখান থেকে আঁকতে পারলাম কোণ ABX = 120 ডিগ্রি। এরপরে বলেছে যে সন্নিহিত কোণ আঁকতে হবে চাঁদার সাহায্যে। তাহলে প্রথমে একটা যে কোনো মাপ এঁকে নিতে হবে স্কেল পেন্সিলের সাহায্যে, সেটার নাম দিলাম OX। এবার এখানে চাঁদা বসিয়ে 73 ডিগ্রি কোণ আঁকবো। চাঁদার সাহায্যে আমি বিন্দুটা পেয়ে যাব 73 ডিগ্রির বিন্দু, সেটা এখানে বসিয়ে এবার স্কেলের সাহায্যে এটাকে যুক্ত করে এটার নাম দিয়ে দেবো 73 ডিগ্রি। আবার এই এও বাহুর ওপরেই চাঁদা বসিয়ে 63 ডিগ্রি চাঁদার সাহায্যে মাপ নিয়ে এখানে বিন্দুটা নিয়ে নেব, তারপর এটা যুক্ত করব। তাহলে সেখান থেকে পেয়ে যাচ্ছি হচ্ছে কোণ BOA, এটা হচ্ছে 63 ডিগ্রি। এবারে সুন্দর করে লিখে দিতে হবে যে কোণ AOX ও কোণ BOA দুটো কোণ অঙ্কন করলাম যারা পরস্পরের সন্নিহিত কোণ, এবং যেখানে কোণ AOX হচ্ছে 73 ডিগ্রি আর কোণ BOA হচ্ছে 63 ডিগ্রি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবারে 9-এর 2-এ বলেছে স্কেল ও কম্পাসের সাহায্যে একটা বর্গাকার চিত্র DR আঁকো যার ডি বাহুটার মাপ বলে দিয়েছে 5.6 সেমি। হচ্ছে স্কেল পেন্সিলের সাহায্যে মাপ করে ডি যে বাহুটার মাপ হচ্ছে 5.6 সেমি সেটা টেনে নেব। এবার আমি একটা স্কেল পেন্সিলের সাহায্যে যে কোনো মাপ নিয়ে টেনে নেব যার নাম দেবো হচ্ছে TX। এবারে হচ্ছে পেন্সিল কম্পাসের সাহায্যে ডি মাপ নিয়ে ডি বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে এখানে টেনে নেব ডি। ঠিক আছে, এবার যেহেতু বর্গক্ষেত্র আঁকতে বলেছে, বর্গক্ষেত্রের 4টে বাহুর দৈর্ঘ্যই সমান, তাহলে আবার এখানে পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে এই সমান মাপ নিয়ে এখানে একটা টানবো বৃত্তচাপ। টানার পরে হচ্ছে এখানে কাঁটা বসিয়ে এখানে একটা বৃত্তচাপ টানবো, তারপর এখানে কাঁটা বসিয়ে এখানে একটা বৃত্তচাপ টানবো। ছেদবিন্দু পেয়ে গেলাম, তাহলে ছেদবিন্দু থেকে এখান পর্যন্ত স্কেলের সাহায্যে পেন্সিল দিয়ে জুড়ে দেবো, আর এখান থেকে এখান পর্যন্ত স্কেলের সাহায্যে পেন্সিল দিয়ে জুড়ে দেবো। তাহলে অতএব দিয়ে কী লিখবো, বর্গক্ষেত্র DR অঙ্কন করলাম যার ডি বাহুটা হচ্ছে 5.6 সেমি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তো এই ছিল তোমাদের ক্লাস 8-এর ম্যাথের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 15-র প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং জলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।